ডিসেম্বর মাস বিজয়ের মাস। দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর আমরা পেয়েছি আমাদের বিজয়। মানবকণ্ঠের আয়োজন বীরত্ব গাথা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে থাকব আমি ফেরদৌস সাগর। আজ আমার এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন একজন বীর মুক্তিযোদ্ধা। আমার সাথে উপস্থিত রয়েছেন মাকসুদুর রহমান। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শকদের একটু জানিয়ে রাখি কথা শুরু করার আগে, সেটি হচ্ছে আমি যার পাশে বসে আছি তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। আপনাদেরকে কিছুক্ষণ আগে বলছিলাম। আমি তারপরও শ্রদ্ধার সাথে বলছি যে উনি চোখে দেখেন না, যার কারণে উনি হয়তো আমাকে দেখতে পারছেন না বা আপনাদেরকেও দেখতে পাবে না। আমি একটু শুনবো আপনার শৈশব থেকে। আমি যুদ্ধে পরে যাব, কিন্তু আপনার শৈশবটা শুরু হয়েছিল কোথা থেকে? আমার শৈশব, আমার গ্রামের বাড়ি, মানে একদিকে পদ্মা নদী আর একদিকে হলো আরিল বিল, মাঝখানে গ্রাম। ওই গ্রামে আমার জন্ম, ঝনকি গ্রাম। হ্যাঁ, তো আমরা মানে বিলে, আরিল বিলে মাছ ধরতাম, মাছ খেতাম, পদ্মা নদীতে মাছ ধরতাম, মাছ খেতাম। এভাবেই আমার বেড়ে ওঠা। এবং গ্রামে স্কুলে আমি লেখাপড়া করছি, মানে প্রাইমারি স্কুল, হাই স্কুল গ্রামে থেকে লেখাপড়া করছি, এসএসসি পাস করেছি। তারপরে আমি আসছি ঢাকা শহরে। ঢাকা শহরে আমি জগন্নাথ কলেজে ভর্তি হই। এটা কি মনে আছে কত সালে ভর্তি হয়েছিলেন? জগন্নাথে ভর্তি হয়েছিলাম 68, 68 সনে। হ্যাঁ, তখন আমাদের কলেজের প্রিন্সিপাল ছিলেন প্রফেসর সাইদুর রহমান। আপনি যুদ্ধে অংশগ্রহণ করেছেন সরাসরি। হ্যাঁ, আপনার সাথে আমি যখন শুটের আগে যখন গল্প করছিলাম, তখন আপনি বলছিলেন যে আপনি সরাসরি 3টা যুদ্ধতে অংশগ্রহণ করেছেন। হ্যাঁ। একটা হচ্ছে পোস্তগোলা, একটা জিঞ্জিরা এবং একটা হচ্ছে আপনার বরিশালের পেয়ারা বাগান। হ্যাঁ। আমি একটু বরিশালে পেয়ারা বাগান থেকে শুরু করি। আমি 3টা আলাদা আলাদা ভাবে একটু শুনতে চাচ্ছি আর কি। বরিশালের পেয়ারা বাগানে আমার কাছে মেসেজ আসলো পার্টি থেকে, ওখানে তারা অপারেশন করবে। আচ্ছা। তখন আমি মানে বরিশালে গেলাম আর কি। বরিশালে যাওয়ার পরে ঢাকাতে গেলাম, বরিশালে স্টেমারে গেলাম। বরিশালে ওখানে নামার পরে আমাকে মানে স্থানীয় কমরেডরা আমাকে নিয়ে গেল, মানে যেখানে ক্ষেত্রটা, যেখানে যুদ্ধ হবে। তা আমাকে বললো যে আপনি একটু ম্যাপ করে দেন কেমন মানে অপারেশনটা হবে। আচ্ছা। যা আমার দায়িত্ব ছিল মানে অপারেশনের ছক এঁকে দেওয়া, কেমনে কোন গ্রুপ আগে যাবে, কোন গ্রুপ পরে যাবে, এভাবে একটা ছক আমি আঁকে দিলাম। আঁকে দেওয়ার পরে ওরা যা মানে ওদের কাছে মেসেজ ছিল কখন আর্মিরা এখান থেকে মুভ করবে। যখন আর্মিরা মুভ করতেছে, এরা মানে আমাদের গ্রুপ আক্রমণ করলো। আচ্ছা। আমি কিন্তু আক্রমণে অংশগ্রহণ করি নাই, কিন্তু আমি ছিলাম মানে অর্গানাইজার। আপনি হচ্ছে ম্যাপটা তৈরি করতেন হ্যাঁ, যে কিভাবে। এবং ওখানে আমি ছিলাম যুদ্ধক্ষেত্রে। আচ্ছা। তো যুদ্ধ অনেক প্রচুর মানে গোলাগুলি হইল। এটা মনে করেন যে এই যুদ্ধটা তৎকালীন বাংলাদেশের মানে যে ইন্ডিয়া থেকে খবর প্রচার হইল না, হয় না, যুদ্ধের খবর, এই খবরে এই যুদ্ধটার প্রচার হয়েছিল, বিদেশ থেকে যুদ্ধটা খবর প্রচার হয়েছিল। আপনার কি আঙ্কেল মনে আছে যে কত তারিখে এই যুদ্ধটা? তারিখটা মনে নেই আমার। আচ্ছা আচ্ছা। তারিখটা মনে নেই। কোন মাসের দিকে এটা? এটা প্রায় বর্ষার দিকে, বললেন না? বর্ষা মৌসুম তখন? হ্যাঁ, বর্ষা। আচ্ছা। বর্ষা, জুন জুলাইয়ের হ্যাঁ, দিকে। এরকম হবে। তারপরে মনে করেন যে আমাকে বললো যে তুমি ঢাকায় চলে যাও, ঢাকায় চলে যা, ওই কিছু হ্যান্ডবিল করতে হবে, বুঝলেন না? হ্যান্ডবিল করি না, তুমি মানে বিভিন্ন এলাকায় পাঠাই দাও। আমি ছিলাম সেন্ট্রাল কমান্ড থেকে নিচ পর্যন্ত যোগাযোগের মাধ্যম। একটু নিয়ে ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে আপনারা বরিশাল যে পেয়ারা বাগানের যুদ্ধটা করলেন, ওই যুদ্ধে কি আপনারা জয়ী ছিলেন? হ্যাঁ, জয়ী ছিলাম আমরা। এটা আপনারা জয়ী হয়েছিলেন? আমরা জয়ী হয়েছিলাম। হ্যাঁ, এটা একদম মানে ইতিহাসের সাক্ষ্য। আচ্ছা। আমরা জয়ী জিঞ্জিরা ঠিক যুদ্ধ না, এটা এক মানে রাজাকারকে ধরে নিয়ে গেলাম, বুঝলেন? আচ্ছা আচ্ছা। রাজাকার নিয়ে গেলাম। রাজাকার প্রথম বুঝতে পারে নাই যে কোথায় যাচ্ছে। নিয়ে নৌকা যা মানে মানে ওই পারে গেলাম, জিঞ্জিরায় যা নৌকা ভাড়া করে ওই পরে একদম মানে বিস্তীর্ণ মানে ধান খেত ওই সমস্ত এলাকায় নিয়ে গেলাম। নিয়ে যা তা আমার এক বন্ধু মানে তার মতিন বাড়ি হইল চরমোনাই। তা আমি বলি কী করবো, আমি শেষ করে দাও। ওই সময় তাকে ওখানে শেষ করা হয়। উনি কি রাজাকার ছিলেন? রাজাকার ছিল, হ্যাঁ। রাজাকার মানে সে ছিল মানে এমনি লিখিত রাজাকার না, কিন্তু সে ছিল মুক্তিযুদ্ধ বিরোধী। মুক্তিযুদ্ধ বিরোধী। হ্যাঁ, লাস্টের যেটা আর কি পোস্তখোলারটা, এটা খুব মানে পিকুলার ঘটনা। পোস্তখোলা ওখানে এই দুইটা রাজাকার, ওই তখন কিন্তু প্রস্তাবিত হয় নাই, কিন্তু তখন স্বাধীন অনেক পরে হয়েছে, কিন্তু আচ্ছা। জানেন মনে হয় আপনারা। হ্যাঁ হ্যাঁ।
তখন ঢাকা নারায়ণগঞ্জ রোডের কোনাটার মধ্যে দুইটা রাজাকার মানে পাহারা দিতেছে, ওখানে যে পাহারা দেয় আর কি। আমরা 3 জন লোক ওখানে যাইতেছি, দিকে পাহারা দিতেছে, মানে ওরা ঝিমাইতেছে। তো আমরা 3 জন যাই 3 দিক থেকে ঘেরাও দিয়া ওদের রাইফেল দুটো লেগে গেলাম। 2 জন জায়গা 2টা রাইফেল ছিল। আচ্ছা, রাইফেল নিয়ে যা একদম সরাসরি গুলি করলাম আমরা ওই 2 জনকে, বুঝলেন নাকি? 2 জন ওখানে পড়ে রইলো। তখন একটা মিলিটারি গাড়ি এসেছে, বুঝলেন নাকি, নারায়ণগঞ্জ থেকে আসতে আসতে ঢাকার দিকে জিপ। তখন আমরা কী করবো, মানে এর কি জিপে আর্মিদের কি শ্যুট করুম না আমরা পলাই যাবো? হ্যাঁ, আর্মির তো মেশিন গান ফিট করা গাড়ি, বুঝলেন না? আমি বলি যে ওর তো মেশিন গান ফিট করা গাড়ি, ওর সামনে থেকে ওদের কিছু করা যাবে না, যদি করতে হয় পিছন থেকে করতে হবে। সামনে থেকে হলে তো ওদের অস্ত্রের মুখে তো আমাকে 2 রাইফেল কিছু না, বুঝলেন না? যদি হয় ওই শ্যামপুরের ওখান থেকে পিছন দিয়ে আমাদের ঢুকতেই পারবে, এখানে ঢুকে পিছন থেকে আক্রমণ করতে হবে, যদি আক্রমণ করতে হয়। ঠিক আছে, তাই করো। তো আমরা মানে আমাদের ঘুরা ওই ওই একটা সিনেমা হল ছিল, মানে জানেন মানে ওখানে পোস্তগোলাতে। হ্যাঁ, সিনেমা হল ওখান থেকে ঘুরে একদম পিছন থেকে আমরা মুভ করলাম। মুভ করে গেছে ও তখন ওই আর্মির দেখছে 2টা রাজাকার পড়ে রয়েছে ওখানে, বলুন নেই, ওরা জানতো না কিন্তু এটা। তখন ওরা গাড়ি থেকে নামছে পরে আমরা পিছন থেকে গুলি করছি ওরা ঘুরে বেদম গোলাগুলি, প্রচুর গোলাগুলি হয়েছে। তা আমরা আমাদেরকে মারা জানে, আমরা প্রথম পিছুটা চলে আসছি। এটার যুদ্ধ আর কি। আমরা কিন্তু আমাদেরকে মারা জানি, আর পিছন মানে আচ্ছা আচ্ছা, চলে আসছি, বলে না। এটা কিন্তু বলতে হবে না যে আমরা জয় হয়েছি, এটা না। 26শে মার্চ অনেকেই বলে এটা বঙ্গবন্ধু ঘোষণা করছে, করছে, কিন্তু বঙ্গবন্ধুর ঘোষণা আমরা শুনি নাই কোনো সময়। হ্যাঁ, কিন্তু মেজর জিয়া কালুরঘাট বেতারগঞ্জ থেকে বলল, আমি মেজর জিয়া ডিক্লেয়ার দি ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ। এই কথাটা বলছে, ডিক্লেয়ার দি ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ। ইংরেজি কথাটা ইংরেজিতে বলছে, বাংলায় বলা লেগেছে। হ্যাঁ, তখন এর পরের দিন 27শে মার্চ না 28শে মার্চ জানি, তখন আওয়ামী লীগ কিছু নেতা চিটাগের, তখন তার কাছে গেছে, যায় বলছে তুই মানে বঙ্গবন্ধুর নাম বলো। তখন তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর নাম বলো। তখন বলছে, তারপর বলছে যে অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান আর ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্ট। ডিক্লেয়ার কথা সে বলছে, এটা কিন্তু অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান। তাহলে ডিক্লারেশনে কে দিল? জিয়া। কথা ঠিক কিনা? কিন্তু আওয়ামী লীগ জিয়াকে কোনো কয়েক চৌকিদার আবার সাধারণ খেলে থাকে, আওয়ামী লীগ কয়েক কথা ওর মানে চৌকিদার জিয়ারে, এটা আওয়ামী লীগের নেতাদের ভাষ্য অনুযায়ী, বুঝলেন না? এই ব্যাপার। ইতিহাস কাউকে ক্ষমা করে না, যার যে প্রাপ্য তাকে ছেড়ে দিতে হবে। কি বলেন? অবশ্যই। আপনার সাথে তো আমি অনেক বিষয়ে কথা বলছিলাম শুটের আগে, তখন আপনি আরো একটা বিষয় বলছিলেন যে আপনাদের সময় আপনাদের দলে তখন একজন নারী মুক্তিযোদ্ধাও ছিল, হ্যাঁ, ছবি নাম করে। তার নাম বিনুল, মানে ছদ্মনাম ছবি। আমি একটু উনার সম্পর্কে একটু জানতে চাবো, কারণ নারী মুক্তিযোদ্ধা সম্পর্কে বা বীরাঙ্গনা সম্পর্কে আমরা কিন্তু খুবই কম জানি। আচ্ছা, উনি মহিলা মুক্তিযোদ্ধা। ওনার বাড়ি হলো বরিশাল। হাবিবুর রহমান মুখতারের মেয়ে। আচ্ছা, সে সরাসরি যুদ্ধ করছে এবং আর্মি একটা শিপ সে মানে মানে ডুবাই দিয়েছিল। ছবি মানে এটা ইতিহাস। এটা বিবিসি থেকে 8-10 বছর আগে তারা সাক্ষাৎকার নিয়েছিল। বিবিসি থেকে এই জিনিসটা শুনতে পাবেন আপনারা। বিবিসি থেকে যদি ওয়েবসাইটে ঘাটেন এটা পাবেন। আঙ্কেল, আপনারা হচ্ছে যোদ্ধা, মুক্তিযোদ্ধা, কিন্তু আমি যতটুকু জানি যে আপনারা সনদের দিকে যাননি, মানে যে সার্টিফিকেটের কথা বলছি, সনদ। কারণ মুক্তিযোদ্ধাদের সনদ দেওয়া হয়েছে, পরবর্তীতে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, কিন্তু আপনারা আসলে সনদের জন্য আবেদন করেছিলেন কখনো? না, করেছি আমরা, মানে চাইছি যে স্বাধীনতা, আমরা সনদ চাই না, বুঝলেন? আমরা কোনো চাই না, স্বীকৃতি চাই না। স্বীকৃতি আমাদের মানে দেশ যে স্বাধীনতাই আমার স্বীকৃতি। যেমন মনে করেন প্রথম সার্টিফিকেট দেয় বঙ্গবন্ধুর সময়, এটা দেয় মানে রেসকোর্স ময়দানে। আচ্ছা, প্রথম সার্টিফিকেট একদম প্রিন্টেড সার্টিফিকেট দেয় প্রথম। এটা জানলে কিনা যাই, প্রথম সার্টিফিকেট দেয়। এটা আমরা অনেক কিছু থেকে বঞ্চিত, এটা ইতিহাস থেকে প্রথম আপনাদের কাছ সার্টিফিকেট থেকে শুনলে আমরা আরো বেশি উপকৃত হব। এটা বঙ্গবন্ধু যে কইলো যে অস্ত্র জমা দাও, এই শুনছেন তো মনে হয়? হ্যাঁ, এটা শুনেছি। অস্ত্র জমা দেওয়ার পরে না আগে জানি সার্টিফিকেটগুলো দিয়েছে।
এটা ঠিক আমার তারিখটা মনে নেই। কিন্তু পরবর্তীতেও দেখা গেছে আওয়ামী সরকার যখন পরবর্তীতে শেখ হাসিনা সরকার যখন আসছে, তারাও তো হচ্ছে যে আপনার মুক্তিযোদ্ধা বিভিন্ন সময় হচ্ছে সার্টিফিকেট বা হচ্ছে আপনার সনদের ব্যবস্থা করেছে খোঁজ আপনি নিয়ে। আপনি বিএনপি সময় করেছে, হ্যাঁ। এটা জাতীয় পার্টির সময় করে নাই মনে হয় আমার ধারণা। আচ্ছা। আহ, এটা আওয়ামী লীগ দুইবার ক্ষমা সববারই করেছে এটা। ওই যে 94 96 ক্ষমা ছিল না, তখনই করেছে, আবার করছে এইবার। আচ্ছা, তাহলে আপনারা হচ্ছে দেশের জন্য যুদ্ধ করেছে, আপনাদের সনদের প্রয়োজন না, আপনারা যেটা বলছেন। হ্যাঁ। কিন্তু হচ্ছে আপনাদের যে পার্টির সর্বহারা, পূর্ব বাংলার সর্বহারা যে পার্টির নেতা ছিলেন হ্যাঁ। সিরাজ শিকদার, আমি যদি ভুল না করি সিরাজ শিকদার, হ্যাঁ। সিরাজ শিকদার পরবর্তীতে আপনারা পার্টি যুদ্ধ করেছেন দেশের জন্য, আপনারা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, আপনারা ভারত যে উপনিবেশিক শাসন ছিল ভারত, হ্যাঁ। তার বিরুদ্ধে আপনারা যুদ্ধ করেছেন। হ্যাঁ। কিন্তু পরবর্তীতে আপনাদের যে সিরাজ শিকদার, হ্যাঁ। উনি আবার বাংলাদেশে 74 সালে উনি আবার ক্রস ফায়ার হয়। এই এই কেন তাকে দেশের জন্য যুদ্ধ করছে যিনি, দেশের ভালোর জন্য করেছেন, আপনাদের কথা এটা এবং ইতিহাস তাই বলে, তাহলে তার বিরোধিতা কেন সেই সময় সরকার করেছে? হ্যাঁ, এইটার একটা ভালো পয়েন্ট আপনার। বঙ্গবন্ধু মানে রক্ষী বাহিনী তৈরি করলেন, এটা জানেন মনে হয়। রক্ষী বাহিনী তৈরি করার পরে রক্ষী বাহিনীর টার্গেট ছিল সর্বহারা পার্টি আর পরবর্তী বাড়ির জাসদ। ওরা মানে মানে আমাদের লোককে হত্যা করত, আমরাও পাল্টা রক্ষী বাহিনী হত্যা করতাম। এটা কিন্তু দেশ স্বাধীনের পরের ঘটনা। হ্যাঁ। তখন বঙ্গবন্ধু মনে করছে মানে বিভিন্ন আমাদের তখন জাসদের চেয়ে আমরা সন্তুষ্ট বেশি ছিল। আচ্ছা। তখন মনে করেন যে সারা ওই যে বিক্রমপুর এলাকায় আমাদের প্রধান মানে ছিল আর কি, কোনো রক্ষী বাহিনী টক্ষী বাহিনী কোনো ওখানে পাত্তা পাইতো না, বুঝলেন না? হ্যাঁ, তখন সিরাজ শিকদারকে হত্যা করার জন্য ব্লু প্রিন্ট তৈরি করলো বঙ্গবন্ধু, বুঝতে পারছেন না? এই তার শত্রুতা আরম্ভ হইল। বর্তমান সমসাময়িক বিষয় একটু জানতে চাই, যেহেতু আপনি সেই আমাদের স্বাধীনতা দেখেছেন, স্বাধীন আপনাদের হাত থেকে স্বাধীন হয়েছে, বর্তমান 2024-এর যে আন্দোলন হলো, আন্দোলন পরবর্তী এখন বর্তমানে অন্তর্বর্তীকালীন একটা সরকার রয়েছেন, তো আপনি তো সবকিছু শুনছেন, এখন যে পরিস্থিতি বাংলাদেশের, এটাকে আপনি কিভাবে দেখছেন? এখন পরিস্থিতিটা আমার মনে হয় যে তারা ঠিক সামাল দিতে পারতেছে না বর্তমান সরকার, বললেন। জি। তারা মানে এটাকে আরও ভালোভাবে সামাল দেওয়া উচিত। পুলিশকে পুনর্গঠন করে সেটাই একটা ভালোভাবে সামাল দেওয়া উচিত। তা না হলে দেশে বিশৃঙ্খলা হলে, যেমন মনে করেন যে জিনিসপত্রের দাম অত্যন্ত বেশি, জনগণের না বিশ্বাস, এটাকে দমাইতে পারতেছে না। আলো 80 টাকা কেজি, এটা তো কথা, এটা তো হইতে পারে না, বুঝলেন? এগুলি নিয়ে জনগণের যে মানে সৃষ্টি হয়েছে, বৃদ্ধ তারা মোকাবেলা কেমন করবে আমি জানি না। জি। আর সর্বশেষ আর একটা বিষয় জানতে চাবো, সেটা হচ্ছে 1971 সালে আপনারা যখন যুদ্ধ করেছেন, তখন একটা স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নটা ছোট করে শুনবো। আর 2024-এর ছাত্র আন্দোলন যেটা হলো, সেখানেও বাচ্চারা একটা স্বপ্ন দেখেছে, সেই স্বপ্ন থেকে একটা পর্যায়ে এখন এসে দাঁড়িয়েছে। দুইটা স্বপ্ন আপনার কাছে কেমন মনে হচ্ছে? 1971 সালে আমাদের স্বপ্ন ছিল দেশটা স্বাধীন হবে, বাংলার জনগণ সুখে শান্তিতে থাকবে, জিনিসপত্রের দাম থাকবে জনগণের মানে নাগালের মধ্যে, দেশের দুর্নীতি মানে থাকবে না, মানুষ ভালোভাবে জীবনযাপন করবে। কিন্তু আমাদের এই স্বপ্নটা সার্থক হয়। কেন সার্থক হয় নাই? মানে শাসক শ্রেণীর মানে কারণে। শাসক শ্রেণী যেখানে দেশ স্বাধীন হওয়ার পরে, যেখানে বঙ্গবন্ধু ক্ষমতা নিলেন, নেওয়ার পরে তিনি বলছেন আমার ডাইনে বায়ে চাটার দল। হ্যাঁ, তাইলে বলেন আপনি দেশটা কোথায় রইল, আপনি আমাদের স্বপ্নটা কোথায় রইল? হ্যাঁ, চারদিক ঘুষখোর এগুলি সে নিজে বলে গেছে না। তাইলে আমাদের স্বাধীনতার যে সফল বাংলার জনগণ কীভাবে পাইল? হয়নি। আবার এবার যেটা হচ্ছে 2024 সালে, যেটা ছাত্র জনতার আন্দোলনে যেটা হলো, দেশটা মনে করেন যে যারা ক্ষমতা নিলেন, একটা এনজিও গভর্নমেন্ট হইল, সবাই এনজিও করে, একটা ভালো লোক মানে ভালো লোকের সরকার হয় না এটা আমার দৃষ্টিতে। অনেক জানি না কে কী মনে করে, আমার দৃষ্টিতে হয় নাই। এখানে ভালো লোকের দেশের অভাব আছে? অভাব নেই। একটা ভালো লোক নিয়ে একটা গভর্নমেন্ট করতো, দেশটা ভালোভাবে চলাইতো, জনগণ তাকে করতো। এরা
এনজিও গভর্নমেন্ট তো মানে তারা এনজিও নিয়ে ব্যস্ত থাকতে পারবেন না, এই ব্যাপার। এবার আমার মূল্যায়ন, না আপনারা মূল্যায়ন কীভাবে করে আপনারা করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। মানবকণ্ঠের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আপনাদের ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম বীর মুক্তিযোদ্ধা মাকসুদুর রহমানের সাথে। তিনি শোনাচ্ছিলেন তার যুদ্ধকালীন গল্প। তিনি আমাদেরকে কিভাবে বিজয় এনে দিয়েছেন সেই গল্প আপনাদেরকে শোনাচ্ছিলাম। তিনি স্বীকৃতি চান না, তার কোনো সনদ নেই, কিন্তু যুদ্ধ করেছেন দেশের জন্য। দর্শক, বীরত্বগাথার আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের পর্ব এখানেই। আল্লাহ হাফিজ।